চ্যানেল দৃষ্টিকোণ ৭১-এর বর্ষপূর্তি উপলক্ষে একটা অনলাইন আড্ডা ছিল বলা যায়। গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখে দৃষ্টিকোণ ৭১ তাদের যাত্রা শুরু করেছিল। তো সেই অনলাইনের আলোচনা শেষেও অনেকে বললেন যে দোহার আপডেট কি। তো আমি দোহার আপডেটটা পেয়েছি। মোটামুটি ৭টি বিষয়ে আলোচনা হয়েছে এখানে। আলোচনায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল, ভারতের প্রতিনিধি দল, মার্কিন প্রতিনিধি দল এবং কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুলাইফি। তো তিনিও এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। কি কি আলোচনা হয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলি। প্রথমেই হলো যে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরো কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের ৩রা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে, কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক। সুতরাং এটি একটি বিষয়। এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এই সব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না, শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন। এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস থেকে কাতারেই করতে হতে পারে। তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা। বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা, তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। এটির জন্য আসলে ইউনূস সরকারের দায় খুব একটা বেশি না, জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি। আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে ১২,৬২১ জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে, যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এত সৈন্য সমাবেশের কারণটা কি? এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে, সেখানে গত ২১, ২৩, ২৪, ২৬শে নভেম্বর এবং আজকে সকালে ২৯শে নভেম্বর এই ৫ দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে। সো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে, প্লাস ওই ৩ দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে ৩ ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছেন ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, আর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, ব্রিগেডিয়ার আজমি, এবং আরেকটি অংশ যারা মূলত প্রো ৭১ এবং প্রফেশনাল, যারা পেশাগতভাবে, তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ না, তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে, সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। এবং একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনূস বিভিন্ন মিটিং টিটিং করেন, জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন, এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইউনূস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের
গুরুত্বপূর্ণ পদে থাকবেন ৩ জন। সেই ৩ জনের নাম অবশ্য আমাকে বলা হয়নি, কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে। সব মিলিয়ে ১০-১৫ জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি। শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায়, কারণ তারা সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, রাত্রে আর এক কথা বলে, অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। এবং এই যে সময় ক্ষেপণ করা, চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা, এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার, ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায়, জঙ্গিবাদ নিরসনে কাজ না করে, তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে। ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি একটু খোঁজ নিয়েছি। এখানে বলেছে 33 নম্বর সরকারি বাসভবনে। কার সরকারি বাসভবন? ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে? ডক্টর খলিলুর রহমান ইস্কাটনে থাকেন। সুতরাং আমি জানি না, আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল ইস্কাটনে থাকেন, কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে 33 নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনটা ডক্টর খলিলের না, যদিও তারা লিখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন। এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে, আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি। ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। সেখানে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা বা আরো স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে, যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে। এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান। এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই, তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেটি নিয়েই ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, একটা সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা, কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি। কাতার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরো চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা, এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে, কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডারকভার কর্মকর্তা, তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরো অনেক আন্ডারকভার লোকজনকে হত্যা করা হয়েছে, যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাতারের দিকে নজর রাখতে হবে। কাতারেই হয়তো বাংলাদেশের